চ্যাপ্টার ১৬২ তীব্র সূর্যালোক। অনেক ওপরের সরু জানালা দিয়ে দুর্বল আলো এসে ঢুকছিল। সেই আলোয় মোর্স ক্যাথেড্রালের ভেতরটা কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ক্লাইন তার টপ হ্যাটটা হাঁটুর উপর রাখল আর বেতের ছড়িটা পায়ের সাথে হেলান দিয়ে রাখল। সে বাঁ দিকের প্রথম সারির বেঞ্চে চুপচাপ বসে সামনের বেদির দিকে তাকিয়েছিল। দেবী অ্যাভারনাইটের কোনো মূর্তি সেখানে ছিল না, শুধু ছিল একটা বিশাল ডার্ক স্যাক্রেড অ্যাম্বলেম। এর ভিত্তি ছিল কালো, যার উপর রক্তের মতো লাল অর্ধচন্দ্র, আর তাকে ঘিরে ছিল উজ্জ্বল আলোর অসংখ্য বিন্দু। স্যাক্রেড অ্যাম্বলেমের পেছনের দেয়ালে কয়েকটা ফাঁকা জায়গা ছিল, যেখান দিয়ে বাইরে সূর্যের আলো ভেতরে আসছিল। সেই আলোগুলো ছোট ছোট বিশুদ্ধ আলোর বিন্দুতে পরিণত হয়েছিল। চারপাশের অন্ধকারের সাথে মিশে সেই আলো এমন একটা দৃশ্য তৈরি করেছিল যা দেখে মনে হচ্ছিল কোনো এক বিশাল মহাকাশ। কোনো প্রথাগত দেবদেবী তাদের আসল প্রতিচ্ছবি রেখে যাননি। মানুষ শুধু তাদের প্রতীকগুলোরই পূজা আর মহিমান্বিত করে। আমার মনে হয় এটা সরাসরি ঈশ্বরের দিকে তাকিও না, এই আদেশেরই একটা প্রকাশ। ক্লাইন তার ভাবনাগুলোকে জিউনি ভেসে বেড়াতে দিল। সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ এর সাথে একা থাকার সুযোগ পেয়েই সে ফ্লেয়ারিং সানচার্ম বানানোর জন্য তাড়াহুড়ো করল না। সে অনুভব করল যে তাকে সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। প্রথম ১৫ মিনিটের মধ্যে লিওনার্ড বা কেনলি যে কোনো মুহূর্তে এসে তাকে কিছু জরুরি বিষয় মনে করিয়ে দিতে পারত। এই চরম শান্ত পরিবেশে সময়ে দ্রুত উড়ে যাচ্ছিল। ক্লাইন হঠাৎ বাস্তবে ফিরে এল। সে তার রূপালী ভাইনলিফ পকেট ঘড়িটা বের করল। সেটার ঢাকনা খুলে একবার সময় দেখে নিল। ২০ মিনিট কেটে গেছে, সে বিড়বিড় করে বলল। তারপর সে তার সিল্কের টপ হ্যাট আর রূপালী প্রান্তের কালো বেতের ছড়িটা পাশে রাখল। সে উঠে দাঁড়াল এবং বেদির কাছের একটা গোপন কোণার দিকে এগিয়ে গেল। প্রথমে সে বেদির পাশে মুখ করে দাঁড়িয়েছিল, কিন্তু যখন সে বিশাল ডার্ক স্যাক্রেড অ্যাম্বলেম আর রাতের আকাশের মতো পবিত্র দৃশ্যটা দেখল, তখন সে অপরাধবোধ আর অস্বস্তিতে ভুগতে লাগল। তাই সে বেদির দিকে পিঠ ফিরিয়ে দাঁড়াল। তারপর ক্লাইন তার কালো টাক্সিডোর ভেতরের পকেট থেকে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ বের করল। সে ঝুঁকে পড়ে সোনার অলঙ্কারবিহীন ব্যাজটা মাটিতে রাখল। ক্লাইন বিমূর্ত অর্থ ভরা সূর্যের প্রতীকটার দিকে একবার তাকাল, তারপর চন্দনকাঠ মেশানো একটা ছোট মোমবাতি বের করল। সেটা সে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ এর ঠিক নিচে রাখল। এটা ছিল সেই দ্বৈত রিচুয়াল যা সে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের কাছ থেকে শিখেছিল। সে দেবতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা জিনিস ব্যবহার করছিল তাকে প্রতিনিধিত্ব করার জন্য, আর মোমবাতিটা ব্যবহার করছিল নিজেকে প্রতিনিধিত্ব করার জন্য। সে তার উত্তেজিত আবেগ শান্ত করার জন্য একটা গভীর শ্বাস নিল। ক্লাইন তারপর রিচুয়ালের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এক এক করে বের করল, যার মধ্যে ছিল একটা খোদাই করার ছুরি, দুটো পাতলা সোনার পাত, ব্ল্যাক রিমড সূর্যমুখী, গোল্ডেন রিমড সূর্যমুখী আর হোয়াইট রিমড সূর্যমুখীর মিশ্রণ থেকে তৈরি সান এসেনশিয়াল অয়েল, গোল্ডেন হ্যান্ডফিঙ্গার সিট্রন পাউডার আর রোজমেরি পাউডার। এরপর ক্লাইন নিপুণভাবে তার রূপালী রিচুয়াল ড্যাগার ব্যবহার করে স্পিরিচুয়ালিটির প্রবাহকে পথ দেখাল। সে সেটাকে সাধারণ বেদিটির চারপাশে প্রবাহিত করে একটা নিরাকার সিল করা দেয়াল তৈরি করল। সে উবু হয়ে বসল, রূপালী ড্যাগারটা নিচে রাখল এবং তার ডান হাত বাড়িয়ে দিল। সে তার স্পিরিচুয়ালিটি ঘষে নিজেকে প্রতিনিধিত্ব করা মোমবাতিটা জ্বালিয়ে দিল। মিটমিট করে জ্বলা আবছা আলোয় ক্লাইন সান এসেনশিয়াল অয়েলটা তুলে নিল এবং এক ফোঁটা আগুনের শিখার উপর ফেলল। একটা ফোঁস শব্দ হল, আর সূর্যের হালকা গন্ধ নিয়ে একটা অলিক কুয়াশা ছড়িয়ে পড়ল। ফিঙ্গার্ড সিট্রন আর রোজমেরি পাউডার পোড়ানোর পর ক্লাইন খোদাই করার ছুরি আর সোনার পাতগুলো হাতে নিল। সে উঠে দাঁড়াল, এক ধাপ পিছিয়ে গেল এবং তারপর হার্মিস ভাষায় আবৃত্তি করতে শুরু করল। শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের রক্ত, তুমি অনির্বাণ আলো, শৃঙ্খলার প্রতিমূর্তি, কর্মের দেবতা, ব্যবসার রক্ষাকর্তা। অনির্বাণ আলো, শৃঙ্খলার প্রতিমূর্তি, কর্মের দেবতা এবং ব্যবসার রক্ষাকর্তা, এই সবগুলোই ছিল শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের সম্মানসূচক উপাধির অংশ। যদি শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের রক্ত এই উপসর্গটা না থাকত, তাহলে রিচুয়ালটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবতার প্রতিক্রিয়ার প্রয়োজন হতো। যদি তাই হতো, ক্লাইনের সন্দেহ ছিল যে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য তাকে সেই অসম্মানকারী ব্যক্তি হিসেবে চিনতে পারত যে তার দিকে সরাসরি তাকিয়েছিল। আর তাহলে লিওনার্ড আর কেনলি যখন ভেতরে ঢুকত, তখন তারা শুধু এক গাদা কালো ছাই খুঁজে পেত। তাছাড়া রিচুয়ালটা অবশ্যই প্রাচীন হার্মিস ভাষায় করতে হতো, যা প্রকৃতি থেকে উদ্ভূত একটা রিচুয়ালের ভাষা। কেবলমাত্র এমন একটা ভাষা যার কোনো সুরক্ষা নেই কিন্তু অসাধারণ কার্যকারিতা আছে। সেটাই একটা মন্ত্রকে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যকে পাশ কাটিয়ে মিউটেটেড সান স্যাক্রেড অ্যাম্বলেমের দিকে নির্দেশ করতে সাহায্য করতে পারত। একই সাথে যেহেতু সে একজন দেবতার শক্তি চুরি করছিল, ক্লাইনের পক্ষে আগে থেকে ডিভিনেশন করে এর সফলতা জানার কোনো উপায় ছিল না। সে অনুভব করছিল যে এর ফলে তাকে আবার সরাসরি দেবতার সাথে মোকাবেলা করতে হবে। তাই
সে কেবল একটা চাপা উত্তেজনা নিয়ে মন্ত্রের বাকি অংশটুকু আবৃত্তি করতে পারল। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে শক্তি প্রার্থনা করি। ফ্লেয়ারিং সান চার্ম তৈরি করার জন্য আমাকে শক্তি দাও। শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের রক্ত, দয়া করে তোমার শক্তি আমার চার্মে স্থানান্তর করো। হে ফিঙ্গার্ড সিট্রন, সূর্যের সাথে সম্পর্কিত এক ভেষজ, দয়া করে তোমার শক্তি আমার চার্মকে দান করো। মন্ত্রটা যখন প্রায় শেষ হয়ে আসছিল, ক্লাইন হঠাৎ অনুভব করল যে তার সামনে কিছু একটা জ্বলে উঠেছে। সাধারণ সোনার ব্যাজটা তীব্র আলো ছড়াতে শুরু করল, যেন সূর্য নিজেই পৃথিবীতে নেমে এসেছে। ক্লাইন হঠাৎ নিজেকে প্রচণ্ড উত্তাপে আবৃত দেখতে পেল। তার চুল দ্রুত গরম হয়ে উঠছিল এবং প্রায় জ্বলে ওঠার দ্বার প্রান্তে ছিল। তার পা দুটো এমনভাবে পুড়ছিল যেন সে ভরদুপুরের রোদে তপ্ত হলুদ বালির ওপর খালি পায়ে দাঁড়িয়ে আছে, আর তার মুখে ও শরীরে চারদিক থেকে গরম বাতাস এসে ধাক্কা দিচ্ছিল। সেই মুহূর্তে সে অনুভব করল যে এই জ্বলন্ত শক্তি বের করে দেওয়ার জন্য তাকে কিছু একটা করতে হবে, না হলে সে একটা জীবন্ত মোমবাতিতে পরিণত হবে। এর জন্য প্রায় কোনো চিন্তারই প্রয়োজন হল না। ক্লাইন তার 2 হাত ওপরে তুলল। তার চিন্তাগুলো যখন পায়েসের মতো ফুটছিল, তখন সে তার স্পিরিচুয়ালিটি আর প্রবল বাতাসের মিশ্রণের ওপর নির্ভর করে এবং তার সহজাত প্রবৃত্তি আর রিচুয়ালের নির্দেশনা মেনে তার খোদাই করার ছুরি দিয়ে সোনার পাতের 2 পাশে প্রতীক, সংশ্লিষ্ট পাথ নম্বর, জাদুকরী বৈশিষ্ট্য এবং প্রাচীন মন্ত্র খোদাই করতে শুরু করল। চার্চের বাইরে লিওনার্ড সরাসরি সূর্যের আলো থেকে বাঁচতে ছায়ায় দাঁড়িয়েছিল। হঠাৎ সূর্যের আলো তীব্র হয়ে উঠল, যেন জুলাই মাসের প্রথম দিকের বছরের সবচেয়ে গরম দিন। সে চোখ কুঁচকে আকাশের দিকে তাকাল। সে দেখল যে নীল আকাশে কোনো মেঘ বা ধুলো নেই। আকাশটা এতটাই বিশুদ্ধ ছিল যে তা দেখে প্রশংসায় মুখ হা হয়ে যায়। আজব আবহাওয়া। তার পাশে ক্যানোলীয় সূর্যের আলোর পরিবর্তনটা লক্ষ্য করল। লিওনার্ড একটা হাসি দিয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ সে মাথা ঘোরাল। তার ভুরু সামান্য কুঁচকে গেল এবং সে ক্যাথেড্রালের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ভাগ্যিস রোজান এখানে নেই, না হলে সে তার ত্বক রোদে পুড়ে যাওয়া নিয়ে অভিযোগ করতে শুরু করত। লিওনার্ড দৃষ্টি সরিয়ে নিয়ে একটা হাসি দিয়ে বলল। তীব্র সূর্যালোক কয়েক মিনিট ধরে প্রখর থাকার পর আবার স্বাভাবিক হয়ে গেল। ক্যাথেড্রালের ভেতরে ক্লাইনের খোদাই করার ছুরিটা শেষ আঁচড়টা শেষ করল। যখন সে আলোর প্রতিনিধিত্বকারী জাদুকরী অক্ষরগুলো আঁকা শেষ করল, তখন সোনার পাত দুটোর স্পিরিচুয়ালিটি হঠাৎ একসাথে মিশে গেল আর আলোটা ধাতুর মধ্যে কেন্দ্রীভূত হল। না, এটা দেবত্বের আরও কাছাকাছি। ক্লাইন অবশেষে সেই ফুটন্ত আর জ্বলন্ত অনুভূতি থেকে মুক্তি পেল। সে পরিষ্কার মাথায় তার হাতে থাকা দুটো ফ্লেয়ারিং সান চার্ম পরীক্ষা করে দেখল। চার্ম দুটোর পৃষ্ঠের সোনালি আভা ম্লান হয়ে গিয়েছিল এবং নকশাটা দেখতে প্রাচীন অথচ জটিল লাগছিল। একটা উষ্ণ, ভেজা অনুভূতি ক্লাইনের ত্বকে একটু একটু করে প্রবেশ করছিল। মন্দ না। অবশেষে আমার হাতে আরও শক্তিশালী একটা ট্রাম্প কার্ড এলো। ক্লাইন আবেগাপ্লুত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে ফ্লেয়ারিং সান চার্মগুলো সক্রিয় করার মন্ত্র হিসেবে প্রাচীন হার্মিজ ভাষায় আলো শব্দটা ঠিক করল। আলো চাই আর আলো হবে, সে মজা করে মনে মনে বলল। তারপর সে ফ্লেয়ারিং সান চার্মগুলো অন্য একটা পকেটে রাখল। সে ওগুলো স্ল্যাম্বার, রিকুইম আর ড্রিম চার্মগুলোর সাথে রাখল না, কারণ ফ্লেয়ারিং সান চার্মগুলো ওগুলোর কার্যকারিতার সময় কমিয়ে দিত। হ্যাঁ, ফ্লেয়ারিং সান চার্মগুলোর শক্তি অন্তত 1 বছর বা তারও বেশি সময় ধরে বজায় থাকবে। ক্লাইন তার ভাবনাগুলোকে গুছিয়ে নিল এবং মাটিতে পড়ে থাকা মিউটেটেড সান স্যাক্রেড অ্যাম্বলেমের দিকে তাকাল। বাইরে থেকে দেখতে সেটার কোনো পরিবর্তন হয়নি এবং এটা তখনও উষ্ণতা আর বিশুদ্ধতার অনুভূতি দিচ্ছিল। ক্লাইন অবশেষে স্বস্তি পেল এবং দ্রুত রিচুয়াল শেষ করে স্পিরিচুয়াল দেয়ালটা সরিয়ে দিল। এই সময় সে নিজেকে পরীক্ষা করার কথা ভাবল। সে বুঝতে পারল যে তার পোশাক প্রায় ভিজে গেছে এবং সে ঘামে জবজবে। তার চুলের ডগাও কিছুটা কোঁকড়া হয়ে গেছে। যাক, বাঁচা গেল। ক্লাইন সন্তুষ্টির সাথে দীর্ঘশ্বাস ফেলল। সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার আসল আসনে ফিরে এলো। সে এতটাই ক্লান্ত ছিল যে বসার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল, যতক্ষণ না পায়ের শব্দে তার ঘুম ভাঙল। তার চোখ দুটো ধাঁ করে খুলে গেল এবং সে অবচেতন মনে ফ্লেয়ারিং সান চার্মগুলো স্পর্শ করে দেখল যে ওগুলো এখনও আছে কিনা। তোমাকে দেখে তো ঠিক মনে হচ্ছে না, লিওনার্ড ক্যাথেড্রালে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল। ক্লাইন তার কপাল মাসাজ করল, উঠে দাঁড়াল এবং হাসল। আমি আমার ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছি। সে তার রূপালী পকেট ঘড়িটা বের করে একবার দেখল। ঠিক সময় এসেছ। এবার সিল্ড আর্টিফ্যাক্ট 3078-2 পাহারা দেওয়ার পালা তোমার। কথা শেষ করার আগেই ক্লাইন মিউটেটেড সানস্যাক্রেড এমব্লেমটা খুলে লিওনার্ডের হাতে দিল। লিওনার্ড ক্লাইনকে ক্যাথেড্রাল থেকে বেরিয়ে যেতে দেখল। তারপর সে তার চপল মনোভাব ঝেড়ে ফেলে মনোযোগ সহকারে এবং গুরুত্বের সাথে সিল্ড আর্টিফ্যাক্ট 3078-2 পরীক্ষা করল। সে ক্রমশ বিভ্রান্ত হয়ে পড়ল এবং তার চোখে বিস্ময় ফুটে উঠল।
শিফট শেষ হওয়ার পর 3 জন নাইট হক ফিরে আসার যাত্রা শুরু করল। এর আগে তারা পুরোহিত সিউরকে শহরের পরিস্থিতির দিকে নজর রাখতে বলল। যদি কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে তবে তাকে অবিলম্বে সেন্ট সেলেনা ক্যাথেড্রালে টেলিগ্রাম পাঠাতে বলা হল। সেই রাতে 7:20 তারা অবশেষে জুটল্যান্ড স্ট্রিটে পৌঁছাল এবং সিল্ড আর্টিফ্যাক্ট 3078-2 ফিরিয়ে দিল। ক্যাপ্টেন যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তা নিশ্চিত হওয়ার পর ক্লাইন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি ছেড়ে 8টার আগেই বাড়ি পৌঁছাল। সে চাবি বের করে দরজা খুলতেই একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল। এটা স্পষ্টতই একজন তরুণী ছিল, যার বয়স 20 হয়নি। তার পরনে ছিল একটা পুরনো ধূসর সাদা পোশাক এবং সে পুরি শক্তি দিয়ে ডাইনিং হল মুছছিল। তার চুল ছিল কালো আর চোখ দুটো বাদামি। তার চোখগুলো ছিল ছোট, নাকটা যথেষ্ট ধারালো ছিল না এবং তার মুখের গড়ন ছিল খুবই সাধারণ। এটা কে? ক্লাইন প্রথমে হতবাক হয়ে গেল। তারপর সে বুঝতে পারল যে সে সম্ভবত সেই পরিচারিকা যে ট্রায়ালের জন্য এসেছে। এই সময় বেনসন তার সংবাদপত্র নামিয়ে তার ভাইয়ের দিকে তাকাল। সে হেসে বলল যে কোম্পানি কর্মচারীদের সময়মতো অফিস ছাড়তে দেয় না সেটা খুবই বিরক্তিকর, কিন্তু এটা এমন একটা বেতন দেয় যা যে কোনো ধরনের অসন্তোষ দূর করতে পারে। ক্লাইন হেসে উত্তর দিল, যখন মিস জাস্টিসের 300 পাউন্ড আমার কাছে পৌঁছাবে তখন আমি বেনসন আর মেলিসাকে আমার বেতন সপ্তাহে 6 পাউন্ড হওয়ার কথা জানাব। তাহলে তারা আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা নিয়ে কম চিন্তা করবে। ক্লাইন ভাবতে ভাবতে তার বেতের ছড়িটা একপাশে রাখল এবং তার টপ হ্যাটটা খুলল। সে বসার ঘরে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? সে আগের দিন 3 জন পরিচারিকার তথ্য ডিভিনেশন করেছিল এবং দেখেছিল যে 3 জনই উপযুক্ত। তাই সিদ্ধান্তটা তার ভাই আর বোনের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, বেলা। সাপ্তাহিক বেতন 5 শলি। সে খুব ইচ্ছুক এবং রান্না শিখতেও সক্ষম। সে আশা করে যে সে একজন হোম শেফ হতে পারবে। তখন তার সাপ্তাহিক বেতন দ্বিগুণ হবে। তার বাবা টিঙ্গেন স্টিল ওয়ার্কস ইউনিয়ন ফ্যাক্টরির একজন শ্রমিক আর তার মা একজন ধোপা। বেনসন হাসতে হাসতে উত্তর দিল, অবশ্যই মেলিসা আর আমাকে এই সিদ্ধান্তে আসার পেছনে আরও একটা কারণ হল অন্য 2 জন পরিচারিকা লর্ড অফ স্টর্মসের অনুসারী আর সে দেবীর একজন অনুসারী। আমি ব্যক্তিগতভাবে লর্ড অফ স্টর্মসের অনুসারীদের কিছু মনে করি না, কিন্তু মেলিসা এই ব্যাপারটা ঠিক পছন্দ করেনি। মেলিসা যে এটা পছন্দ করেনি তা নয়, আরও সঠিক বর্ণনা হবে তাদের দুর্ভাগ্য দেখে আমার কষ্ট হয়, কিন্তু তারা যে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করে না তাতে আমার রাগ হয়। হ্যাঁ, এটা লুসান বলেছিলেন। ক্লাইন তার বোনের আচরণ মনে করে হাসল। বেনসন আর বিস্তারিত কিছু বলল না। সে সংবাদপত্রটা নিচে রেখে উঠে দাঁড়াল। যেহেতু তুমি ফিরে এসেছ, চলো রাতের খাবার খেয়ে নিই। পরের দিন ক্লাইন ভালো মেজাজে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে প্রবেশ করল। গুড মর্নিং। রোজান বাঁ দিকে এবং তারপর ডান দিকে তাকাল। তারপর সে বলল, ওল্ড নীল অসুস্থ, চলো দুপুরে তাকে দেখতে যাই। কি বলো? ওল্ড নীল অসুস্থ? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। ডায়রিয়া সারানোর রিচুয়ালটা কি মারাত্মক কোষ্ঠকাঠিন্যের কারণ হয়ে দাঁড়াল? আচ্ছা, অ্যাক্টিং মেথড জানার পর সে যেভাবে আচরণ করছিল তাতে তার হঠাৎ অসুস্থ হয়ে পড়াটা অসম্ভব কিছু না। তার বয়স হচ্ছে, তাই একবার তার মন দুর্বল হয়ে গেলে তার শরীরও সেই পরিণতির শিকার হবে। রোজান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে ছুটি চাওয়ার জন্য ক্যাপ্টেনের কাছে একজনকে পাঠিয়েছিল। ক্লাইন হালকাভাবে মাথা নাড়ল। চলো দুপুরে তাকে দেখতে যাই। হায়, ওল্ড নীল সত্যিই করুণার পাত্র। তার স্ত্রী তাড়াতাড়ি মারা গেছেন আর তার ছেলে অন্য কোনো শহরে ব্যস্ত। যখন সে অসুস্থ তখন সে একাকিত্ব আর অসহায়ত্বের মধ্যে বাড়িতে পড়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। ওল্ড নীলের বাড়িতে প্রথমবার যাওয়ার পর এটাই ছিল প্রথম জিনিস যা তার মনে পড়েছিল। ক্লাইনের দীর্ঘশ্বাস শুনে রোজান চোখ বড় বড় করে অবাক হয়ে জিজ্ঞেস করল, ওল্ড নীল কবে বিয়ে করল?